ফারাহ মাহবুবের রায় যদি আমি এই মুহূর্তে ল ধরে নিই, তাহলে বর্তমান গভর্নমেন্ট সম্পূর্ণ ইল্লিগাল। আগেও ইল্লিগাল ছিল, কিন্তু বিপ্লব নানা কারণে এটাকে জাস্টিফাই করা যেত। কিন্তু যখন একটা রায় চলে আসলো, তখন তো আপনি প্যারালাল দুই সেট গভর্নমেন্ট রাখতে পারবেন না। কেয়ারটেকার গভর্নমেন্টের মানে রায় দেওয়ার কারণে যদি খায়রুল হক সাহেব এত দায়ী হয়ে থাকেন, উনি তো একা রায় দেননি, ওনার সাথে আরও 3জন জাজ, টোটাল 4জন তারা ছিলেন। তারপরে এই মামলাটা যিনি প্রথম ড্রাফট করলেন, মানে এই বাতিলের পিআইএল, তিনিও এটার সাথে জড়িত। যে লয়ার সাইন করলেন ওকালতনামায়, তিনিও জড়িত। যে জাজ রুল দিলেন হাইকোর্টে, রুল দিয়েছিল কিনা ভুলে গেছি, সামারি রিজেক্ট হয়েছিল কিনা, রুল দিলেন, তিনিও দায়ী হলেন। যিনি পরে আবার এই রুলের শুনানি হলো। অর্থাৎ কতগুলো মানুষকে কিন্তু আপনি দায়ী করতে পারেন যদি আপনি অপরাধ হিসেবে দেখেন। নাও যেটি কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা প্রিন্সিপাল হিসেবে জানি, আমাদের একটা নজির আছে, স্যার খুব ভালো বলতে পারবেন। ওই যখন 7th অ্যামেন্ডমেন্ট এরশাদ স্যার করলেন, সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো বিভিন্ন জায়গায় দিলেন মার্শাল লর মাধ্যমে, পরে সেটাকে চ্যালেঞ্জ করা হলো। চ্যালেঞ্জ করার পরে সেটা আমাদের আনোয়ার হোসেন ভার্সেস স্টেট মামলায় ওটাকে বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সংবিধানে ওই আগের প্রভিশনটা অ্যাজ ইট ইজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সেই সময়ের আপনার বলবো মিলিটারি শাসক বলবো বা জিয়া বা এরশাদের আমলেও জুডিশিয়ারিকে যত সম্মান করা হতো, এই তথাকথিত গণতন্ত্র আমলে তা করা হয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কোনো অপেক্ষা করেনি, নেক্সট সংবিধান প্রিন্টেই আগের মতো প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা জাস্টিস ফারাহ মাহবুবের রায়টাকে ধরে নিই, জাস্টিস ফারাহ মাহবুবের রায়টা কেয়ারটেকার গভর্নমেন্টকে রিভাইভ করেছে, এবং এটার বিরুদ্ধে যদি কোনো আপিল না হয়, স্টে না হয়, অটোমেটিক্যালি এটা সংবিধানের পাতায় ঢুকে গেছে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। ফিলোসফিক্যালি কেয়ারটেকার গভর্নমেন্টটা বাদ করেছে খায়রুল হক সাহেব, যে কারণে আমি বললাম ফারাহ মাহবুবের রায় যদি আমি এই মুহূর্তে ল ধরে নিই, তাহলে বর্তমান গভর্নমেন্ট সম্পূর্ণ ইল্লিগাল। আগেও ইল্লিগাল ছিল, কিন্তু বিপ্লব নানা কারণে এটাকে জাস্টিফাই করা যেত। কিন্তু যখন একটা রায় চলে আসলো, তখন তো আপনি প্যারালাল দুই সেট গভর্নমেন্ট রাখতে পারবেন না, এটা থাকবে। এখানে একটাই আর্গুমেন্ট আসবে যে খায়রুল হকের জাজমেন্ট যেহেতু আছে, ফারাহ মাহবুবের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে গেলে রিভিউ করে খায়রুল হকের জাজমেন্টটা বাতিল করতে হবে, যে খায়রুল এখন জেলে আছে। এই গভর্নমেন্টের সেভিয়ার অ্যাট দ্য মোমেন্ট যার জাজমেন্ট, তিনি এখন জেলে আছেন। আইরনি অফ দ্য ফেট। নাও সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমি মনে করি স্যার যেহেতু বিএনপি আইনজীবী নেতা এবং অনেক সিনিয়র অ্যাডভোকেট, স্যাররা বলতে পারবেন যে রিভিউটা ওনারা কতটা দ্রুত হিয়ারিং চাচ্ছেন। ওনারা একটা নেসেসারি পার্টি, কোনো সন্দেহ নাই। সরকার একটা নেসেসারি পার্টি, কোনো সন্দেহ নাই। দেন ডেফিনেটলি সরকার কি ভাবছে, এর সমন্বয়ে ওই রিভিউর জাজমেন্টটা দিয়ে যদি খায়রুল হক সাহেবের 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্টটা বাতিল হয়ে যায়, তখন ফারাহ মাহবুবের জাজমেন্টটাই ইমপ্লিমেন্ট হবে। এখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, কয়েকটা টেকনিক্যাল প্রবলেম আছে। যখনই আমরা আগের ফরম্যাটেড ক্যাটাগরি গভর্নমেন্ট চলে আসবে, হেড কে হবে? অ্যাজ পার ল হেড হবেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, যিনি অ্যাভেলেবল না, না পেলে তার আগের চিফ জাস্টিস, না পেলে তার আগের 2জন অ্যাপিলেট ডিভিশনের জাজ, না পাওয়া গেলে সুধী সমাজের একজন, সেখানে ডক্টর ইউনূস আসতে পারেন, আর না হলে রাষ্ট্রপতি নিজেই। আর আরেকটা অপশন আছে, ডিসেম্বর মাসে বর্তমান চিফ জাস্টিস উনি মনে হয় রিটায়ার করবেন, সেক্ষেত্রে উনি ডিসেম্বরের পরে কেয়ারটেকার হলে উনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হতে পারেন। তো এই জিনিসগুলোর অনেক অঙ্ক আছে। আরেকটা হচ্ছে টেনুর, কেয়ারটেকার গভর্নমেন্টের 90 দিনের বেশি কখনই হতে পারবে না। ইভেন সেই 90 দিনের মধ্যে ওই সরকার যদি আসে, তাহলে সেখানে নির্বাচন হচ্ছে সংখ্যা 10 জনের বেশি হবে না।